ধন্যবাদ আপনাদের সবাইকে। যে কথাটা বলছিলাম যে আজকের এই রাউন্ড টেবিল ডিসকাশন আয়োজন করেছে যারা কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম, আমি এই তাদেরকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ সচরাচর আমরা রাজনৈতিক পরিমণ্ডলে যখন বক্তৃতা বিবৃতি দেই তখন অ্যাকচুয়ালি গঠনমূলক আলোচনার সুযোগটাও কম থাকে এবং লার্নিং এর যে টু এ ট্রাফিক, অর্থাৎ শুধু বলা না, বলা এবং শোনা, এই সুযোগটাও আমাদের থাকে না। আমরা একটা বলি এবং সামনে আসলে তারা এঙ্গেজ হচ্ছে কি হচ্ছে না, এই পরিমাপটুকু সুযোগ থাকে না। সো গোল টেবিল বৈঠকের আয়োজনে যেটা সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হয়েছে, যেখানে আসলে বলার চেয়ে শোনার সুযোগটা অনেক বেশি ছিল। এবং তার চেয়ে আরো বেশি সুন্দর জিনিস সেটা হচ্ছে যে ন্যাচারালি আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা কিন্তু মানে গঠনমূলক কথা বলাতে আমাদের পারঙ্গমতা ভালো। এবং আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে দেশের বাইরেও আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা কিন্তু যার যার ক্ষেত্রে দে আর ডুইং ভেরি ওয়েল। এটার কারণ হচ্ছে যে তারা তাদের যে পেশেন্স, পার্সিভারেন্স এবং ইন্টেলিজেন্স, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দে আর সো সেটেলড। আমাদের যেটা ল্যাকিং সেটা আপনাদের কথার মধ্যে আসছে এবং আমি সারা জীবনে ব্যক্তি জীবনে দেখেছি, সেটা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল যে আমরা প্রত্যেকে একটি স্ট্রং ওয়াল তৈরি করি, এই ওয়ালগুলোর মধ্যে ব্রিজিংটা নাই। মানে মনে করেন যে আপনি একটি ফ্লাইওভার তৈরি করলেন, আপনি পদ্মা নদীর উপরে নতুন আরেকটা ব্যারেজ তৈরি করলেন, এখানে অনেকগুলো পিলার দেওয়া লাগে, তাই না, নদীর মধ্যে। তো কুষ্টিয়ার মানুষ পিলার হিসাবে অত্যন্ত শক্তিশালী, যে যেখানে স্ট্যান্ড করছেন দে আর সো ফার্ম, they are competent, they are confident, they are honest and they have integrity. প্রবলেম যেটা সেটা হচ্ছে এই পিলার যদি 100টাও থাকে, তার উপর দিয়ে যদি কানেক্টিভিটি স্ল্যাব না হয়, তাহলে কিন্তু এই পিলারগুলো আসলে সমন্বিত কার্যক্রমের ক্ষেত্রে ইউজলেস। সো আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টা মানে আমি শুরুতে এই কারণে অ্যাড্রেস করছি, এই ল্যাকিংসটা আমাদের ইনহেরেন্ট। সো আমরা যদি ল্যাকিংসটা আইডেন্টিফাই করি, তাহলে আমরা যদি আমাদের স্ট্রেংথটা জানি এবং উইকনেসটা জানি, তাহলে কিন্তু উই ক্যান অ্যাকচুয়ালি রিজলভ দ্য রিয়েল প্রবলেম। আমি মনে করি কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম যে যারা এই জার্নিটা করছে, এখানে সবগুলো মুখ কিন্তু অনেক ইন্ডিভিজুয়ালি আলোকিত মুখ। দে উইল থিঙ্ক ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকে তারা এটা চিন্তা করবে যে তারা যে এক একজন ইন্ডিভিজুয়াল পিলার বা কুষ্টিয়ার ইনহেরেন্ট যে আমাদের বৈশিষ্ট্য, এইটাকে আমরা যে ভার্টিক্যালি সবাই অবস্থান করছি, এটাকে যাতে হরাইজন্টালি কানেক্টিভিটিতে আনা যায় কিভাবে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। তাহলে এই বিষয়টা যদি দেখতে হয় এবং এই বিষয়টা যদি আমরা আসলে করতে পারি, তাহলে কুষ্টিয়া কিন্তু শিল্পায়ন তো অলরেডি কুষ্টিয়াতে আছে, এর সম্ভাবনা আরো প্রসারিত হবে। কুষ্টিয়া 1869 সালের পৌরসভা, রাইট? আপনার রিসেন্ট যে বগুড়াকে সিটি কর্পোরেশন করা হয়েছে, সেটা কিন্তু 1876 সালের পৌরসভা। সো কুষ্টিয়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করাটাও অ্যাকচুয়ালি মানে অবাস্তব বা অসম্ভব না। এটা আমাদের সামনে, আমাদের শুধু দরকার যে আমাদের ভার্টিক্যাল পিলারগুলোকে হরাইজন্টাল স্ল্যাব দিয়ে প্রত্যেকের সাথে কানেক্ট করা, যাতে করে উই ক্যান ইজিলি ক্রস দিস বর্ডার। এবং সেটা করার জন্য কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরামকে, মানে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এটা ইম্পর্টেন্ট যে তাদের নামটা খুবই সুন্দর এবং খুবই ইনক্লুসিভ। আমাদেরকে কিন্তু মানে শুধুমাত্র আমাদের মধ্যে থাকলে চলবে না। কুষ্টিয়া এটা বিগিনিং এ আমরাই থাকবো, দ্যাটস ফাইন। আমরা মিন্স যারা ক্লোজলি কানেক্টেড মাইন্ড, বাট মনে রাখতে হবে এটাকে আমাদেরকে ওয়াইডার স্কেলে ইনক্লুসিভ ওয়েতে কুষ্টিয়ার আপামর জনসাধারণকে ইনক্লুড করতে হবে। ডিফারেন্ট মাইন্ড, ডিফারেন্ট ওপিনিয়ন আমার সাথে থাকতে পারে, কিন্তু সে কুষ্টিয়ার নাগরিক, সে কন্ট্রিবিউট করতে এবং তার আগ্রহ আছে, তাদেরকে আমাদেরকে কিন্তু মানে আনতে হবে।
এন্ড তখন কিন্তু আমাদের এই ইন্ডিভিজুয়াল পিলারগুলো কানেক্টিভিটি স্ল্যাব দিয়ে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে যাবে। আমি অ্যাকচুয়ালি যেহেতু ইমন অলরেডি তার একটা সুন্দর গঠনমূলক রিসার্চ পেপার বলেছে, আই এম নট রিপিটিং দোজ থিংস। আমি জাস্ট আরো সকলে নাম বলতে পারছি না, কিন্তু এভরিবডি অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর কথা বলছে। আই এম নট রিপিটিং দোজ থিংস। আমি জাস্ট চেষ্টা করছি যে তাদের এই টোটাল কথাগুলোর সাথে আমরা আসলে সমাধানের পথটা কিভাবে নিতে পারি। সো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে কুষ্টিয়া আসলে এখন কোথায় দাঁড়ায় আছে। আমরা কুষ্টিয়ার শিল্পায়নের যে সম্ভাবনার আলোচনা এবং কুষ্টিয়ার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের যে আলোচনা আমরা নিচ্ছি, সেই আলোচনার প্রারম্ভিকতায় কুষ্টিয়া এখন দাঁড়ায় আছে কোথায়। কুষ্টিয়া একটি প্রাচীনতম পৌরসভা, ক শ্রেণীর পৌরসভা। কুষ্টিয়ার জনসংখ্যার বিষয়টা সভাপতি বলেছে যে আমাদের প্রসিডিউরাল কিছু ম্যাটার আছে, কিন্তু সেটাও কিন্তু আমরা যদি লক্ষ্য করি, যেমন বগুড়াকে সিটি কর্পোরেশন উন্নীত করার ক্ষেত্রে আর কিছু ওয়ার্ড এক্সটেনশন হয়েছে, সেই প্রস্তাবনাও কিন্তু আসছে যে আমরা যদি হরিপুর এবং আদার জায়গাগুলোকে নেই। কিন্তু এই টোটালটাকে আমরা শুধু নিতে পারবো যদি আমরা হরিপুরের মানুষজনকে কনভিন্স করতে পারি যে লেট আস গো ফর দিস প্রসেস টুগেদার। সো আমাদের কিন্তু ওই জার্নিতে যেটা যেতে হবে, জার্নিতে যাওয়ার আগে আমাদের এই ব্যাকগ্রাউন্ড তৈরি করে যেতে হবে। কারণ আমি যখন এই জার্নির ফায়ারটা স্টার্ট করব, আমার যদি ব্যাকগ্রাউন্ড প্রিপারেশনটা প্রপার না থাকে এবং সেটা যদি কোনো স্টেজে স্টপ হয়ে যায়, মুখ থুবড়ে পড়ে, আমরা কিন্তু আবার পিছিয়ে যাব। সো আই এম নট ডিসকারেজিং, বাট আই এম জাস্ট টেলিং the process which we will start that must have strong backbone. দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কুষ্টিয়া কিন্তু নতুন শিল্পায়নের নগরী না, এবং কুষ্টিয়ার ইতিহাস এবং ঐতিহ্যও কিন্তু নতুন না। কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীর কথা আলোচনায় আসছে। আমি কিন্তু অনেক আগে থেকেই, আমরা সকলেই কিন্তু ছোটকাল থেকে জানি যে কুষ্টিয়াকে সবাই সুন্দর সুন্দর করে মিষ্টি কথা বলে, যেটা সাংস্কৃতিক রাজধানী এটসেট্রা এটসেট্রা। এবং আমাদের কুষ্টিয়া অঞ্চলের মানুষের এটা খুব স্ট্রং ম্যাটার। আমাদের কিন্তু গায়ে মাথায় হাত বোলায়, এক প্লেট ভাত ডাল খাওয়ায় কিন্তু মানুষ কিন্তু 3 মাইল ফ্রি হাঁটায় নিতে পারে। উই হ্যাভ দিস জেনারোসিটি, রাইট? এটা খারাপ না, এটা ভালো। কিন্তু যখন কালেকটিভ ডেভেলপমেন্টের ইস্যু আসবে, আমাদের এই সক্ষমতাকে আমরা আসলে শক্তিতে পরিণত করতে হবে। ঠিক সেরকম আমি আজকে আপাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের মাননীয় সংসদ সদস্য ফরিদা আপা। আমি লন্ডনে বসে হজ থেকে আসার পরে তার হঠাৎ করে সংসদ দেখতে যেয়ে দেখলাম যে ফরিদা আপার সাথে এটা নিয়ে আগে আলোচনা হয়েছিল। নির্বাচনের আগেও আমি কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীর বিষয়টা ফর্মালি অ্যাপ্রোচ করেছি। প্রধানমন্ত্রীর আনঅফিশিয়ালি তার পিএস এর সাথে কথা হয়েছিল প্রধানমন্ত্রী যখন কুষ্টিয়া যাওয়ার আগে। তো ফরিদা আপার সাথে এই বিষয়টা আলোচনা করেছিলাম, তিনি এমপি হওয়ার আগে। বাট আমি আসলে ব্যক্তিগতভাবে তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এবং আমি কেআরডিএফ কে বলবো যে এটা they should appreciate this as well. ফরিদা আপা কিন্তু সংসদে তার সম্ভবত প্রথম যে বক্তব্য ছিল, সেখানে কিন্তু কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করার প্রস্তাবনা তিনি উত্থাপন করেছেন। This is a significant stance because সাংস্কৃতিক রাজধানীর অফিসিয়াল ডিক্লারেশনের পথ যদি প্রশস্ত হয়, আপনি কিন্তু ন্যাচারালি একটা রাজধানীর যে শহর, সেটা তো পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে হওয়ার দাবিদারে অনেক আগায় যাবে। তো সে কারণে এটা কিন্তু সাংঘর্ষিক না। আপনি সিটি কর্পোরেশন উন্নীত করতে চাচ্ছেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। সাংস্কৃতিক রাজধানী ঘোষণা দাবি করতে চাচ্ছেন, এটা কালচারাল ম্যাটার। আমি আজকে কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরামের যে প্যাড, তার নিচে সুন্দর কথা দেখছি, তারা লিখছে সোশিও ইকোনমিক এন্ড কালচারাল রিসার্চ ইনিশিয়েটিভ। সো আমার কাছে মনে হলো যে ভেরি ইন্টারেস্টিংলি যে আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে এবং এট দ্য সেম টাইম যে বিষয়টা অনুল্লেখিত আছে কালচারাল ক্যাপিটালের ঘোষণা, কিন্তু সেটা তাদের লেটার হেডে ক্লিয়ার রিফ্লেকশন আছে। সুতরাং আমি মনে করব যে কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম
কুষ্টিয়ার এই যে সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরাল যে কার্যক্রম, সেই সাথে ফরিদাপ অলরেডি যেটা সংসদে উপস্থাপন করেছে, কিন্তু সেটা তো সংসদে নথিভুক্ত হয়েছে, উপস্থাপিত হয়েছে। আমাদের তো একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তো এই উদ্যোগটা কিন্তু কাউকে না কাউকে নিতে হবে ফরমালি। কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম, আমি মনে করি তারা সংস্কৃতি মন্ত্রণালয়ে ফরমালি এই দাবিটা শুরু করতে পারে। এই যে প্রসিডিউরাল যে অ্যাপ্লিকেশন, এই প্রক্রিয়াটা শুরু করতে পারে। এটা আমাদের জার্নি এবং তাদের ফিউচার ক্রেডিবিলিটির জন্য একটা গুড ম্যাটার হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুষ্টিয়ার মানুষের সামগ্রিক উন্নয়ন, যেটা বলি, উন্নয়নটা আসলে কি? উন্নয়নটা হচ্ছে যে আমরা যে মৌলিক অধিকারগুলো এখন এনজয় করছি, এই মৌলিক অধিকারগুলোর ফার্দার এক্সটেনশন, সম্প্রসারণ, তাই না? আমরা পৌরসভাতে যে অধিকার পাচ্ছি, সিটি কর্পোরেশন হলে আমরা কি পাবো? আমরা আমাদের নিজস্ব প্ল্যানিং করতে পারবো, যেটা অলরেডি মূল আলোচকের বক্তব্যে বলেছে যে এখন আমরা আমাদের ড্রেনেজ পরিকল্পনাগুলোর জন্য নিজস্ব রিসার্চের মাধ্যমে আমরা কিন্তু পরিকল্পনা করতে পারছি না, রাইট? সিটি কর্পোরেশন হলে আমাদের রেলিভেন্ট ফান্ড থাকবে এন্ড উই ক্যান ওয়ার্ক অন দ্যাট। তার মানে হচ্ছে আমি আমার এক্সিস্টিং যে ডেভেলপমেন্ট, যে মৌলিক ফ্যাসিলিটিস গুলো আমি ভোগ করছি, সেগুলোর ফার্দার এক্সটেনশন, তাই না? সেটাই তো উন্নয়ন। তাহলে এই প্রক্রিয়ার জন্য আমাদের যে করণীয় বিষয়গুলো, সেগুলোর প্রসিডিউরাল বিষয়টা স্টার্ট করবার জন্য আমি আহ্বান জানাবো। কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী, যদি এটা যেহেতু অনেক দূর আগায় গেছে, যদি আমরা রিয়েলি সরকার থেকে ডিক্লারেশনটা নিতে পারি, যেটা খুব ইজি, তাতে আমাদের অনেকগুলো সুবিধা হবে। সুবিধাগুলো হচ্ছে যে আপনি দেখবেন, আমাদের এক আপা বলেছে যে আমাদের বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন, আমাদের মুঘল আমলের ঝাউদিয়াতে কিন্তু অনেক বড় একটি শাহী মসজিদ আছে, যেটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আমাদের লালন শাহ আছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অধিকাংশ কাব্য কবিতা এই কুষ্টিয়ার গড়াই বিধৌত ভূমির পাশেই কিন্তু তাকে মানে রচিত হয়েছে। তার মানে ওই মাটির কিন্তু আলাদা একটা ইনহারেন্ট পাওয়ার আছে। এক্স্যাক্টলি। তো সো আমি যেটা মানে বাই হার্ট বলতে চাই যে ফরিদা বা ফরমালি যেটা অলরেডি সংসদে উত্থাপন করেছেন, এটা যে এই জার্নিটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম, সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা সকলেই থাকবো, জার্নিটা স্টার্ট করতে পারে। এক। 2 নম্বর হচ্ছে প্যারালালি কুষ্টিয়াকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণের দাবির যে ব্যাকগ্রাউন্ড, ফর এক্সাম্পল আমাদের 2.5 লাখ জনগোষ্ঠী আছে, এখন আমাদের 3 লাখ জনগোষ্ঠী দরকার, এবং সেই জনগোষ্ঠীটাকে আমরা কিভাবে করতে পারি? আমাদের পৌরসভা তো অলরেডি এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু স্টিল দেয়ার ইজ এ স্কোপ। পৌরসভা হরিপুরকে পৌরসভার মধ্যে আনা যেতে পারে, আরো দূর পর্যন্ত আমরা যেতে পারি, কুষ্টিয়ার রামজাসের। সো এই ইন্টারনাল কাজগুলো করার সাপেক্ষে আমরা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং রেলিভেন্ট জায়গাতে আমরা এই অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারি। আমরা রিসেন্ট মডেল হিসেবে গ্রহণ করতে পারি, ভেরি রিসেন্টলি এপ্রিলে বগুড়া সিটি কর্পোরেশন, যেটা আমাদের যে মানে আমি যেটা একটু আগে বললাম যে 7 বছরের ছোট, রাইট? সেটা যেহেতু সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে, আমরা এই মডেলটাকে ফলো করতে পারি যে হাউ দে প্রোগ্রেস। তারা কিন্তু অনেকগুলো ওয়ার্ড এক্সটেনশন করে তাদের লোক সংখ্যাকে বা আদার্স, রাইট? অফকোর্স বগুড়াতে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, দে টুক দিস অ্যাডভান্টেজ, ফাইন। আমরা কিন্তু আমাদের অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ আছে, অন্তত নিতে হলে ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা প্রোগ্রেস করলে ডেফিনেটলি উইল গেট ইট। এটা বড় দাবি না। কুষ্টিয়া কিন্তু শিল্পায়নের দিক থেকে একটা ঐতিহাসিক এবং প্রাণবন্ত জায়গা। আমি অনেকগুলো জিনিসের আইটেমের আলোচনায় যাচ্ছি না, কয়েকটা বিষয় আসছে, যেমন যে তামাক চাষের ব্যাপারটা। আমাদের মিরপুর ভাড়ামারার এদিকে তামাক চাষের ব্যাপারটা কিন্তু আমাদের ভূমির মানও কিন্তু অনেক কমায় দিচ্ছে, রাইট? এবং এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের পরিবেশের ক্ষতি করছে। আমাদের সবচেয়ে যে স্ট্রেংথ, গ্রেটেস্ট ক্রিয়েশন আল্লাহ, তাই না? মানুষের কিন্তু অ্যাকচুয়ালি হেলথেরও অনেক ক্ষতি হচ্ছে। সো এই ফিজিবিলিটি স্টাডিগুলো, যেমন এগ্রিকালচার এক্সটেনশন অলরেডি বলেছে যে ওই অঞ্চলের মাটির যে উর্বরতা, সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। সুতরাং আমরা শুধুমাত্র নগদ বেনিফিটটা না, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা বেনিফিটের কথা কিন্তু চিন্তা করতে হবে।
ঠিক না? আমি হয়তো আর 10 বছর বাঁচবো, 5 বছর, 15 বছর, এটা এর পরের জেনারেশন আসবে, যেটা আমাদের মানে সুন্দর করে একজন বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে আসলে ফিউচারকে ডেভেলপ করতে চাচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে ফিউচারকে ডেভেলপমেন্ট করতে চাওয়ার উদ্দেশ্যটা আসলে কি। কারণ আমাদের জীবনটা কিন্তু একটা রিলে রেসের মতো। আমরা যে ছোটকালে স্কুলে রিলে রেস হতো না, যে আমি 200 মিটার একটা লাঠি নিয়ে দৌড়াবো, এরপরে আরেকজন দাঁড়ায় থাকবে, সেই লাঠিটা তার হাতে আমি যদি প্রপারলি রিপ্লেস করি সে দৌড়াবে, রাইট? তো লাইফ ইজ লাইক এ রিলে রেস। আমাদের দৌড়ের একটা পর্যায়ে আমরা সো পরবর্তীদেরকে ওই লাঠিটা ব্যাটনটা সঠিকভাবে যদি হস্তান্তর করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেট প্রাইজ উইল নট গেট, এন্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সে কারণে আমরা মানে উন্নয়নের এই জায়গাগুলোর চিন্তার সাথে এটাও মনে রাখতে হবে যে আমাদের পরিবেশ এবং আদার্স ডেভেলপমেন্ট গুলো যেন সাস্টেইনেবল হয়, ইকো ফ্রেন্ডলি হয় এবং মানুষের জন্য ভবিষ্যতের জন্য বাসযোগ্যতা হয়। সব শেষে কথাগুলো, আজকে বেশি কথা বলার সুযোগটাও আসলে কম, কারণ আজকের আহ্বায়ক অলরেডি বলেছে যে আমরা একটাই শেষ করতে চাই। আমি বারবার করে দেখছিলাম, যদিও আমাদের কাছ পর্যন্ত মাইক আসতে আসতে মানে মানে প্রায় একটার কাছাকাছি চলে আসছে, এবং এখনো আমরা আসল আমি যেটা প্রথমে বলেছি যে আপা এই মুহূর্তে আমাদের কুষ্টিয়ার আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো সরকারের সাথে ফর্মালি কানেক্ট করার, তার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম জাতীয় সংসদ। সো ফর্মালি কানেক্ট করার জন্য তিনি হচ্ছে ফর্মাল কানেক্টর। সো আমরা এখানে আওয়াজ করছি, আপা অ্যাকচুয়ালি কানেক্টর হিসেবে কাজ করছে আওয়াজটা ওখানে পৌঁছানোর জন্য। তো সে কারণে তার কাছ থেকে আমাদের কথা শুনতে হবে। আমি খুব সংক্ষেপে একটা কথা বলে শেষ করতে চাই। আলোচনা অনেক কিছু করবার থাকে, এটা বিগিনিং। কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এই আলোচনাটা শুরু করেছে, ইট ইজ এ বিগিনিং। বাট যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ পরিসমাপ্তি যেতে হলে শুরু হতে হয়। তো শুরুটা যেহেতু হয়েছে, এটা যদি ধরে রাখা যায়, উই মাস্ট রিচ দ্য ডেস্টিনেশন। ইট ইজ অবভিয়াস, রাইট? উই মাস্ট রিচ দ্য ডেস্টিনেশন। আমাদের যেটা দরকার, উই শুড পুট আওয়ার ট্রাস্ট ইন আওয়ার মিশন এন্ড উই শুড ট্রাই আওয়ার বেস্ট, রাইট? ইনশাআল্লাহ জার্নি শুরু হয়েছে, উই উইল নট গিভ আপ। ওই যে ছোটকালে আমরা যখন, এখন তো অনেক ভালো ভালো ট্রেন হয়েছে, তখন শাটল ট্রেন ছিল। তো কুষ্টিয়া থেকে গোয়ালন্দ যাওয়ার সময় ইন্টারসিটি না পাইলে শাটলে উঠে বসা লাগতো। তো ট্রেনের একটা বৈশিষ্ট্য, ইন্টারেস্টিং বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আপনার পিছনে ইন্টারসিটি আসুক আর যেই আসুক, সামনের ধীর গতির গাড়িকে ও যদি চাকা মাটিতে পড়ে না যায়, ওরে কিন্তু পরবর্তী জংশনে না পৌঁছায় পাস করতে পারবে না। সো যে জার্নি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম আজকে স্টার্ট করেছে, কখনো কখনো এই জার্নিটা ত্বরান্বিত হবে, কখনো কখনো মনে হবে এটা অত্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে এবং কষ্ট সহিষ্ণু। তখন শাটল ট্রেনের মতো মনে রাখতে হবে যে চাকাটা মাটিতে ফেলানো যাবে না, লাইনের উপরে যদি স্ট্যান্ড স্টিলও থাকা যায়, যত বড় বাধায় আসুক আমাকে জংশনে না দিয়ে সে কিন্তু যেতে পারবে না। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি it is a matter which we will feel that it has got its right course of action. Finally, আমাদের সাইদ একটা কথা বলেছে, আমি একটু দ্বিমত করতে চাচ্ছি। আমাদের মধ্যে অনেক মতামতের অসহযোগিতার আলোচনা থাকতে পারে, ঠিক আছে? আমরা এভরি এফোর্টকে, অ্যাটলিস্ট আমরা এখানে যারা আছি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এবং আমি বাই হার্ট এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এখানে যারা আছি, আমরা যদি আজকে থেকে এখান থেকে ফেরার পরে একটা জিনিস স্বীকার করি, আমি সাইদের সাথে একমত যে এই জার্নিতে তারা প্রতিকূলতা আসবে। আমরা তো এখান থেকে হেঁটে বাইরে যাওয়ার সময় বাতাসের বিরুদ্ধে যেতে হয়, তাই না? সুতরাং প্রতিকূলতা এই দুনিয়ার ছোট জীবনে এটা একটা নর্মাল। প্রতিকূলতা আছে মানে উই আর প্রোগ্রেসিং। বাট আমরা এখান থেকে ফেরার সময় আজকে আমার একটা মানে সবিনয়ে নিবেদন থাকবে যে আমরা অ্যাকচুয়ালি প্রতিপক্ষ, বাধা, এই বিষয়গুলোর চিন্তা বা আলোচনা মাথায় করব না। আমরা আমাদের সামনে যাদেরকে আমরা মনে করি যে আমার সমালোচনা করছে, যে এখন সহযোগিতা করছে না,
রাইট? আমরা বাই হার্ট, এটা তো সবাই আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা মনে করছি যে সে এখন করছে না, ভবিষ্যতে তো সে করতে পারে, রাইট? উই উইল ফিল ইন আওয়ার সেলফ, কারণ আমরা যেরকম মনে করব, রাইট, আমরা কিন্তু সেরকম পাবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে বলছে যে তুমি সৃষ্টিকর্তাকে যেভাবে মনে করবে তুমি কিন্তু ইউ উইল ফাইন্ড ইন দ্যাট ওয়ে, রাইট? আমি যদি এখন মনে করি যে আমার ভাই, আমার বোন কুষ্টিয়ায় আরো যারা আছে এই মুহূর্তে তারা আমাকে আসলো না, গেল না, সহযোগিতা করলো না, সুতরাং তারা আমার জন্য বাধা, তাহলে কিন্তু সেটা বাধা হবে। আমি যদি মনে করি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল তাই না, যখন তাকে স্ট্রাগল হয়েছে সে কিন্তু অ্যাডভার্স চিন্তা করলে তার পাশে মাটির তলে থাকে, সিম্পলি তার যে অ্যাকশনটা ছিল যে আজকে ওরা আমার সাথে নাই, নো ম্যাটার, টুমরো দে উইল বি উইথ মি। কিন্তু আমি যদি আজকে তাদেরকে মানে বিরোধিতার খাতায় সলিডিফাই করি তাহলে দে উইল নেভার বি উইথ মি। সুতরাং আমাদের অ্যাটিটিউডটা হবে আজকে আমরা যখন এখান থেকে যাব, ইভেন যদি আমার প্রবল প্রতিপক্ষ মনে হয়, লিভ ইট দেয়ার টেম্পোরারিলি অ্যান্ড ইনসাইড ফিল দ্যাট টুডে হি অর শি উইল বি মাই ক্লোজেস্ট অ্যালাই। আমি লাস্ট কথাটা বলতে চাই, রিমার্কেবল, আমাকে যেটা ইন্সপায়ার করেছে, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর, তখন ন্যাচারালি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব ছিল ওই খেলাফতের ওই রাষ্ট্রের মধ্যে, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লোজ অ্যালাই। তো এরকমই সিরিয়া প্রদেশের যারা হযরত আবু বকরের ক্লোজ অ্যালাই ছিল, তারা অ্যাকচুয়ালি ওমরের বিরোধিতা করছে এই কারণে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন তখনও শেষ হয় নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি সেকেন্ড খলিফা ডিক্লেয়ার করে দিয়েছে। তারা বলছে যে উমর এত ইম্পেশেন্ট কেন, এত অস্থির কেন, সে খলিফা হওয়ার জন্য সুইটেবল না। সুতরাং শাম প্রদেশ, তখন সিরিয়া প্রদেশের গভর্নর এবং যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লোজ অ্যালাই ছিল, তারা বললো যে আমরা উমরকে মানি না। সো ন্যাচারালি উমরের যারা ক্লোজ ছিল তারা এসে বললো আমিরুল মুমিনিন, ওরা তো আবু বকরের ঘনিষ্ঠ লোক, তারা তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এটা কিন্তু এই সময়ে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতেছি, তাই না? এই কালচারটা মানে বহমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু একটা রিমার্কেবল কাজ করেছে, যেটা মানে ইসলামের ইতিহাসে শুধু না, আমি মনে করি যে এখনো রেলিভেন্ট। তিনি কিন্তু রাগ করেননি এবং তিনি এটাও বলেননি যে ওরা বিদ্রোহ করছে তাদেরকে দমন করো। তারা বলছে যে ওরা তো আবু বকরের ঘনিষ্ঠ লোক ছিল নাকি, বলছে ইয়েস, তো বলছে আবু বকর ইজ মাই ব্রাদার, ওরা যদি আবু বকরের ঘনিষ্ঠ হয় তাহলে ওরা আমারও ঘনিষ্ঠ, কিন্তু ঘটনা তো তারা বিদ্রোহ করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছে, ফলোইং দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছে, দুই আসলে জি আর রব, মেক মি লাভ দেম এন্ড মেক দেম লাভ মি। দোয়া করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কবুল করছে। Those people who were enemy of Umar, they became more closer to Umar, and that's how Umar actually অর্ধেক বিশ্বের খলিফা হতে পেরেছে। তো আমি যদি কুষ্টিয়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে চাই, আমি যদি কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীর স্বীকৃতি পেতে চাই, আমি যদি কুষ্টিয়ার শিল্পায়নের সম্ভাবনাকে সত্যিকারের বাস্তবায়ন করতে চাই, আমি মনে করি যে from today we need to by heart pray that in কুষ্টিয়া আমাদের যারাই আছে, they all are our brother sister, right? So those who are with us, may Allah make their bonding strong between us, and those who temporarily we are feeling not with us, may Allah make them close. May Allah make them love us, and may Allah make us love them. Trust me, if we practice, আমরা যারা এই রুমের মধ্যে আছে এই কয়জন, life will be changed, things will be different. We all will reach our destination. Thank you very much. Assalamu alaikum.